নমস্কার, আমি সুস্মিতা এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমার কাছে ফুড টেস্টিংয়ের একটি কপি রয়েছে। এই ফুড টেস্টিং নিয়েই আজকে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি এটি একটি রিকোয়েস্ট ভিডিও। আমাকে দিদিরা রিকোয়েস্ট করেছেন এই ফুড টেস্টিং ব্যাপারটা কী এবং ফুড টেস্টিং কীভাবে করা যেতে পারে সেই বিষয়ের ওপরে একটি ছোট ভিডিও দিতে। দেখুন আপনারা যে কপিটা পেয়েছেন সেটাকে আমি মোটামুটি একটু জুম করে দিয়েছি ওপরের দিক থেকে পড়তে সুবিধা হবে বলে। আমি ফার্স্ট পয়েন্টটাতেই প্রথমে যাচ্ছি। ক্ষুধা মূল্যায়ন এবং পরীক্ষা। যেসব শিশুরা খাওয়ার ক্ষেত্রে অনীহা দেখাবে, অর্থাৎ যারা ক্ষুধা পরীক্ষায় উত্তীর্ণ হবে না, তাদের পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে বা এনআরসিতে রেফার করতে হবে। ক্ষুধা পরীক্ষায় শিশুকে নির্দিষ্ট পরিমাণে খাবার দেওয়া হয় এবং সে কতটা সঠিকভাবে খাবার খাচ্ছে তা পর্যবেক্ষণ করা হয়। আমি বলবো যে ক্ষুধা মূল্যায়ন এবং পরীক্ষার আগে ক্ষুধা কী সেই সম্পর্কে আমরা একটু জেনে নেব। প্রথমেই বলবো ক্ষুধা মানে হচ্ছে খিদে পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছে। আবার অপরপক্ষে আমরা এভাবেও বলতে পারি যে পর্যাপ্ত পরিমাণ খাবার সময় মতো না পেলে মানুষ বা প্রাণীর মধ্যে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয় খাবারের প্রতি, তাহাকেই বলা হয় ক্ষুধা। এবারে আমরা জানবো যে ক্ষুধার গুরুত্বটা ঠিক কী। এই যে ক্ষুধা টেস্টিংয়ের অর্ডার এবার প্রত্যেক প্রজেক্টে আসতে শুরু করেছে, ঠিক কী কারণে আমরা ক্ষুধা টেস্টিংটা করাবো বাচ্চাদের এবং কাদের করাবো, কেন করাবো, না করালেই বা কী হতে পারে সে ব্যাপারেও একটু বিস্তারিত আলোচনা করে নেব। সর্বপ্রথম ক্ষুধা হলো এমন একটি অবস্থা যেখানে নির্দিষ্ট সময়ের জন্য একজন ব্যক্তি মৌলিক পুষ্টিগত চাহিদা পূরণে পর্যাপ্ত খাবার খেতে অক্ষম। দেখুন এখানে খাবারের সাথে কিন্তু পুষ্টিরও যোগাযোগ রয়েছে এবং বলা হচ্ছে যে ক্ষুধা এমন একটা ফিজিক্যাল স্টেট যেখানে একজন মানুষ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পুষ্টিকর খাবার খেতে অক্ষম। তাহলে এই পর্যায়ে আমরা বুঝতে পারছি যে মানুষ যখন খেতে পারে না এবং তার মধ্যে তখন যে খাবারের প্রতি একটা মেন্টাল স্টেট তৈরি হয়, তার মধ্যে তার শরীরের মধ্যে যে পুষ্টিকর খাবারের ঘাটতি শুরু হয়, তার সঙ্গে কিন্তু ক্ষুধার একটা ডাইরেক্ট যোগাযোগ রয়েছে এবং এখানেই ক্ষুধার গুরুত্ব। যে আমাদের শরীরের যে পুষ্টিকর চাহিদাগুলো দরকার, যে 6টি মৌলিক পুষ্টিকর খাবারের দরকার রয়েছে, সেইগুলো থেকে শরীর কিন্তু বঞ্চিত হতে শুরু করে এবং আমরা জানি পুষ্টিকর খাবার যদি সঠিক সময়ে শিশুর মধ্যে ইনপুট না হয় তাহলে সেই শিশুর সার্বিক যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট কিন্তু ব্যাহত হয়। যে 6টি মৌলিক পুষ্টি উপাদান রয়েছে তার সম্পর্কে আমরা সকলেই জানি। কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ পদার্থ এবং জল। এগুলি সবই অপরিহার্য হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে আপনার শরীরের বা আপনার শিশুর শরীরে সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় পুষ্টির প্রয়োজন। এই পুষ্টিগুলি আপনার খাওয়া খাবার থেকে প্রাপ্ত করতে হবে। আপনার শরীর এগুলি নিজে থেকে তৈরি করতে পারে না। শরীর যখন তৈরি করতে পারে না তাহলে আমাদের খাবার খেতে হবে, বাইরের থেকে খাবার শরীরে ইনপুট করতে হবে এবং সঠিক পরিমাণে ইনপুট করতে হবে। তাহলেই কিন্তু আমাদের শরীর সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠবে, আমাদের ব্রেন ডেভেলপমেন্ট ঠিকঠাক হবে, আমাদের সার্বিক ডেভেলপমেন্ট ঠিকঠাক হবে। অর্ডারটিতে যাওয়ার আগে আমি আরও কয়েকটি জিনিস আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দিতে চাইছি, তাহলে আপনাদের অর্ডারটি বুঝতে আরও সুবিধে হবে। দেখুন এখানে একটি পেজ আপনাদের সঙ্গে আমি অ্যাড করেছি, পেজটিকে আমি জুম করছি। এই পেজটি অ্যাড করার একমাত্র কারণ যে
বা ক্ষুধা যদি না পায় তাহলে আমরা ঠিকঠাক পরিমাণে খাবার খাবো না বা আমাদের শিশুকে ঠিকঠাক পরিমাণে খাবার খাওয়াবো না। আর ঠিকঠাক পরিমাণে খাবার না খাওয়ালে আমাদের শিশুদের বা আমাদের ঠিকঠাক পরিমাণে পুষ্টি হবে না শরীরে, এবং সঠিক পরিমাণে পুষ্টি যদি না হয়, পুষ্টির অভাবে শরীরে কি কি হতে পারে সেই কারণগুলো একবার এখন দেখে নেব। ক্ষয় অথবা তীব্র অপুষ্টি হতে পারে যখন কেউ তার উচ্চতার তুলনায় খুব বেশি রোগা হয়ে যায়। এটি হঠাৎ করে ঘটতে পারে। তীব্র ক্ষুধার সংকটের কারণে অথবা এমন কিছু যা ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে ঘটে। এর চিকিৎসা করা যেতে পারে, তবে মাঝারি এবং গুরুতর ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। যদি তীব্র ক্ষুধার সংকট হয়, অর্থাৎ দিনের পর দিন শিশু খাচ্ছে না বা শিশুর খাবারে অবহেলা হচ্ছে, শিশুর ঠিক মতন পুষ্টিকর খাবার খাওয়ানো হচ্ছে না, তাহলে কিন্তু এই যে উচ্চতা খুব বেশি তার হবে না এবং উচ্চতার তুলনায় খুব বেশি রোগা হয়ে যাবে, অর্থাৎ ওজন কমে যাবে। উচ্চতার তুলনায় ওজন কমে যাওয়াকে আমরা স্যাম বাচ্চা বলি, অর্থাৎ সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশড বাচ্চা বলি আমাদের আইসিডিএসের ভাষায়। আপনারা পেয়েছেন স্যাম, সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশড শিশু। এই সংখ্যা যদি বেড়ে যায় বা এদের মধ্যে যদি অপুষ্টির গুণ প্রচুর পরিমাণে বেড়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে মৃত্যু পর্যন্তও হতে পারে। দেখুন এখানে বলে দিয়েছে মাঝারি ও গুরুতর ক্ষেত্রে, অর্থাৎ ম্যাম যারা মডারেটলি অ্যাকিউট ম্যালনারিশড বা স্যাম যারা সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশড, তাদের কিন্তু মৃত্যু পর্যন্তও ঘটতে পারে। সেই জন্যই কিন্তু আমাদের ক্ষুধা টেস্টিংয়ের অর্ডারটি এসেছে। সঠিক পরিমাণ না খেলে, সঠিক পুষ্টি না হলে আরও কী কী হতে পারে আরও একবার দেখে নেব। খর্বকায় বৃদ্ধি, অর্থাৎ বামনত্ব বৃদ্ধি পাবে, শিশু বামন হয়ে থেকে যাবে, তার উচ্চতা বৃদ্ধি হবে না, অথবা দীর্ঘস্থায়ী অপুষ্টি হবে। যখন একটি শিশু তার বয়সের তুলনায় খুব ছোট হয়, অর্থাৎ ভীষণ বেটে হয়, এটি তখন ঘটতে পারে যখন শিশুরা বিভিন্ন পুষ্টির অ্যাক্সেস পায় না, যখন শিশুর মধ্যে পুষ্টিকর খাবার ইনপুট হয় না, নোংরা বা দূষিত জল পান করে, অথবা সঠিক স্বাস্থ্যসেবার অভাব থাকে। শিশুদের খর্বকায় বৃদ্ধি সারা জীবনের জন্য শারীরিক এবং জ্ঞানের ক্ষতির কারণ হতে পারে, অর্থাৎ তার বুদ্ধির ক্ষতির কারণ হতে পারে। শরীরেরও ক্ষতি হবে, তার বুদ্ধিরও ক্ষতি হবে, শারীরিক ডেভেলপমেন্টও হবে না, তার বৌদ্ধিক ডেভেলপমেন্টও হবে না যদি সে খর্বকায় থেকে যায়। খর্বকায় মানেই হচ্ছে সে ম্যালনারিশড বাচ্চা, অপুষ্ট বাচ্চা, তার পুষ্টির অভাবে তার বৃদ্ধি হয়নি। প্রপার পুষ্টি বা খাদ্যের অভাবে আরও যে ধরনের ঘাটতিগুলো আমাদের বা শিশুদের শরীরে হতে পারে তা হলো বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি, যেমন আয়রন, আয়োডিন, ফোলেট, ভিটামিন, জিঙ্ক ইত্যাদি। আয়রনের ঘাটতিতে আমাদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি হয়। হিমোগ্লোবিনের ঘাটতি হলে কোষে কোষে অক্সিজেন ঠিক মতন পৌঁছবে না, যার জন্য ব্রেন ডেভেলপমেন্ট বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা গ্রোথ দুটোই ব্যাহত হবে। আয়োডিনের অভাবে ব্রেনের ডেভেলপমেন্ট হবে না ঠিক মতন। ফোলেটের অভাবে হিমোগ্লোবিন ঠিকঠাক মতন তৈরি হবে না, যার জন্য সেই একই কারণ আয়রন ফোলেট আমরা নিতে বলি। ভিটামিনের অভাবে বিভিন্ন রকম ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরে স্থান নেবে এবং শরীরের ইমিউনিটি সিস্টেম ভেঙে পড়বে। জিঙ্কের অভাবেও আমাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যেমন ইমিউনিটি সমস্যা এবং আরও অন্যান্য সমস্যা, ডেভেলপমেন্টের সমস্যা, এই সমস্ত হতে পারে। জিঙ্কের একটি ভীষণ রকম উপকারিতা হলো যে যদি আপনার স্কিনে কোথাও কেটে যায়, খুব তাড়াতাড়ি হিল করতে বা সারিয়ে তুলতে জিঙ্কের ক্ষমতা অনবদ্য। তাই এই যে এই উপাদানগুলো আমরা যদি সঠিক
ভাবে না খাই, আমাদের যদি খিদে না পায়, বা আমরা আমাদের শরীরে যদি খাবারের মাধ্যমে আমরা পুষ্টি ইনটেক না করি সঠিক পরিমাণে, এবারে তাহলে আমরা আমাদের অর্ডারটা শরীরে দেখব। বিভিন্ন রকম অর্ডারে সমস্যা এখানে দেখা কি দেবে। লেখা আমাদের রয়েছে শরীর দেখুন, সুস্থ কাদের সবলভাবে ক্ষুধা বেড়ে পরীক্ষা উঠবে না করতে এবং হবে। আমাদের তার ইমিউনিটি নিচে লেখা সিস্টেম রয়েছে ব্রেক করে যাবে, সমস্ত স্যাম আমাদের শিশুদের উচ্চতার ব্রেন অনুপাতে ডেভেলপমেন্ট হবে না, ওজন আমরা সব যাদের কাজে পিছিয়ে থাকবো, কম আমাদের বা বাচ্চা সব কাজে পিছিয়ে -3 যাবে নিচে যে অন্যান্যদের চেয়ে। সমস্ত শিশুরা বিলং করছে তাদের ক্ষুধা পরীক্ষা করতে হবে। এখানে -3SD কথাটা হয়তো অনেক দিদির কাছে নতুন, বা অনেক দিদির কাছে খুব ভালোভাবে পরিচিত। আপনারা যে গ্রোথ চার্ট পান, হুয়ের যে গ্রোথ চার্ট আপনাদের রয়েছে, সেখানে দেখবেন গ্রোথ চার্টের কোনো একটি বাচ্চার গ্রোথ চার্টের পেজ খুলবেন এবং ওপরে দেখবেন ছোট্ট করে লেখা রয়েছে -2SD -3SD কথাটি লেখা রয়েছে। -2SD থেকে 3SD পর্যন্ত যে সমস্ত বাচ্চারা রয়েছে, -2SDর নিচে থেকে, অ্যাকচুয়ালি -2SDর নিচে থেকে 3SD পর্যন্ত যে সমস্ত বাচ্চাদের গ্রোথ প্লটিং হয়, তারা প্রত্যেকে হলুদ জোনের মধ্যে পড়েন, অর্থাৎ MU বাচ্চা বা MM বাচ্চা। আপনারা যদি ওয়েস্টিংয়ের চার্ট, এখানে দুরকম গ্রোথ চার্ট হয় আমাদের ICDS-এ এখন বর্তমানে। একটা হচ্ছে বয়সের অনুপাতে ওজনের একটা গ্রোথ চার্ট হয়, আরেকটি গ্রোথ চার্ট হয় উচ্চতার অনুপাতে ওজনের গ্রোথ চার্ট। এখানে যে স্যাম, ম্যাম এই বাচ্চাগুলোর কথা উল্লেখ করা হয়েছে, এদের গ্রোথ চার্ট কিন্তু সেই ক্যাটাগরিতে পড়ে যেখানে আমরা উচ্চতার অনুপাতে ওজন দেখি। বয়সের অনুপাতে ওজন, এটা কিন্তু আলাদা ফরম্যাট। আর এই স্যাম বাচ্চা নির্ধারণ করতে হলে আপনাকে উচ্চতার অনুপাতে ওজনের গ্রোথ চার্ট বার করতে হবে। এই গ্রোথ চার্টটা নর্মালি কোথায় পাবেন? এক তো পোষণ ট্র্যাকারে পাবেন। সব শিশুর এখানে ওয়েস্টিংয়ের গ্রোথ চার্ট প্রত্যেকটি শিশুর দেওয়া রয়েছে পোষণ ট্র্যাকারে। আর একটি জায়গায় পাবেন, সেটা হলো মা এবং শিশুর যে সুরক্ষা কার্ড রয়েছে, সেখানে আপনারা এই গ্রোথ চার্টটি পাবেন। তাহলে এই গ্রোথ চার্টে আপনার করতে গিয়ে -2SDর নিচে থেকে 3SD পর্যন্ত যে সমস্ত বাচ্চার প্লটিং হবে উচ্চতার অনুপাতে ওজনের, তাদেরকে আমরা ম্যাম বাচ্চা বলবো, অর্থাৎ মডারেটলি অ্যাকিউট ম্যালনারিশড বাচ্চা বলবো। আর -3SDর নিচে থেকে যে সকল শিশুর গ্রোথ প্লটিং আপনারা করছেন ওয়েস্টিংয়ের গ্রোথ চার্টে, তারা কিন্তু প্রত্যেকে স্যাম বাচ্চা, অর্থাৎ সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশড বাচ্চা। এই সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশড বাচ্চার সাথে কিন্তু SU বাচ্চা, অর্থাৎ সিভিয়ারলি আন্ডারওয়েট বাচ্চাদের আপনারা গুলিয়ে ফেলবেন না। সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশড বাচ্চা এবং সিভিয়ারলি আন্ডারওয়েট বাচ্চা কিন্তু আলাদা। সিভিয়ারলি আন্ডারওয়েট বাচ্চাদের আমরা বয়সের অনুপাতে ওজনের গ্রোথ চার্টে প্লটিং করি, আর স্যাম বাচ্চা অর্থাৎ সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশড বাচ্চাদের কিন্তু আমরা ওয়েস্টিংয়ের গ্রোথ চার্টে প্লটিং করি। দুটো কিন্তু একদম আলাদা ফরম্যাট, দুটো কিন্তু একদম আলাদা ক্যাটাগরির বাচ্চা। কোনো SU বাচ্চা স্যাম হতেও পারে, নাও হতে পারে, আবার স্যাম বাচ্চা SU হতেও পারে, নাও হতে পারে। তাই দুটোকে একসাথে গোলাবেন না কাইন্ডলি। বেশিরভাগ দিদি দুটোকে একসাথে গুলিয়ে ফেলেন, স্যাম বললে SU বোঝেন, SU বললে স্যাম বোঝেন। আপনারা আগে এই কনসেপ্টটা ক্লিয়ার করুন। এই কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য আমার ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে আলাদা করে, যে কারা SU MU, কারা ম্যাম, স্যাম, সব আলাদা করে একটি ভিডিও দেওয়া রয়েছে ক্যাটাগরি ভাগ করে করে। সেইটা আগে দেখুন, বুঝুন, তারপরেই কিন্তু এই অর্ডারটা আপনারা বুঝতে পারবেন, বা এই অর্ডার অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন। তাহলে এখানে কি বলা হচ্ছে, যে কাদের ক্ষুধা টেস্টিং হবে? যে সমস্ত বাচ্চারা স্যাম ক্যাটাগরির মধ্যে পড়ছে বা -3SDর নিচে পড়ছে ওয়েস্টিং গ্রোথ চার্টে।
আপনি ওয়েস্টিং গ্রোথ চার্টে যদি না দেখে আপনি যদি নর্মাল গ্রোথ চার্টে -3SD বাচ্চা দেখতে যান, তাহলে সব বাচ্চা কিন্তু স্যাম ক্যাটাগরির মধ্যে নাও পড়তে পারে। তারা এসইউ ক্যাটাগরির মধ্যে পড়বে। যে হুয়ের যে নর্মাল গ্রোথ চার্টটা আমরা আমাদের সেন্টারে রয়েছে, বই হিসাবে রয়েছে, সেটা কিন্তু হুয়ের নর্মাল গ্রোথ চার্ট। সেইখানে যদি আপনি দেখেন -3SD নিচে কারা কারা রয়েছে, তারা কিন্তু এসইউ বাচ্চা। সেইটা ধরে দেখে করলে কিন্তু সব বাচ্চা স্যামের মধ্যে নাও পড়তে পারে। আপনাকে দেখতে হবে পোষণ ট্র্যাকার, আপনি যেখানে মেজারমেন্ট ইনপুট করছেন, যেখানে হাইট এবং ওয়েট দুটোই ইনপুট করছেন, স্যাম বাচ্চার স্যাম কিনা সেটা নির্ধারণের জন্য বাচ্চার হাইট এবং ওয়েট দুটোই জরুরি। কারণ হাইটের নিরিখে তার ওজন কতটা বেড়েছে বা কমেছে তার ওপরেই কিন্তু স্যাম বাচ্চার নির্ধারণ করা ডিপেন্ড করে। তাই আপনি পোষণ ট্র্যাকার দেখেই আপনি নির্ধারণ করুন। পোষণে যদি আপনি ঠিকঠাক হাইট এবং ওয়েট ইনপুট করে থাকেন, তাহলে সেখানেই দেখাবে যে এই বাচ্চা স্যাম কিনা। তাহলে এখান থেকেই আপনি স্যাম বাচ্চাদের নির্ধারণ করুন এবং সেই স্যাম বাচ্চাদের কিন্তু ফুড টেস্টিং করাতে হবে। এবারে আসবো কোথায় ক্ষুধা পরীক্ষা করতে হবে, তার জন্য কেমন এক ধরনের জায়গা প্রয়োজন। আপনি সব জায়গায় ক্ষুধা টেস্টিং করাতে পারবেন না। খুব চঞ্চল জনবহুল জায়গায় ক্ষুধা টেস্টিং করতে পারবেন না, কারণ বাচ্চা স্বভাবতই বাচ্চারা একটু চঞ্চল হয়। খুব শান্ত বাচ্চাও জনবহুল জায়গায় চঞ্চল হয়ে ওঠে এবং এদিক ওদিক তাকায়। এই সব জায়গায় বসিয়ে আপনারা ক্ষুধা টেস্টিং করাতে পারবেন না। এই বাচ্চাদের ক্ষুধা টেস্টিংয়ের জন্য একটি নিরিবিলি শান্ত জায়গার দরকার। আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর যদি সেই রকম হয়, পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত পরিবেশ এরকম যদি হয়, তাহলে আপনি সেখানে বসেই করাতে পারেন। জনবহুল জায়গায় কোনো বাচ্চার টেস্ট করানো যাবে না, যেহেতু বাচ্চারা চঞ্চল হয়। তাই জনবহুল জায়গা, গাড়ির শব্দ, গাড়ি সব সময় চলছে, এইরকম জায়গায় আপনি বসে ক্ষুধা টেস্টিং করাতে পারবেন না। আবার ধরুন মা বাচ্চাকে নির্ধারিত খাবার খাওয়াচ্ছেন ক্ষুধা টেস্টিংয়ের জন্য, একটি আরশোলা পাশ দিয়ে চলে গেল, বাচ্চাটি কিন্তু তার মন চঞ্চল হয়ে যাবে। তাই পরিবেশও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আশেপাশের একটি শান্ত জায়গায় বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে করা যেতে পারে। অঙ্গনওয়াড়ি কর্মী মা ও শিশুদের পরিচর্যাকারীদের তাদের শিশুদের নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ক্ষুধা পরীক্ষার জন্য আসার কথা বলবেন। 2 থেকে 3 বার প্রচেষ্টার পরেও যদি শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে না আসে, তাহলে সেই সব শিশুদের ক্ষুধা পরীক্ষার জন্য তাদের বাড়িতে গিয়ে করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার শিশুর বাড়িতে বহন করে নিয়ে যাবেন। পরীক্ষাটি আশা কর্মীর সহায়তাতেও পরিচালনা করা যেতে পারে। স্যাম শনাক্তকরণ এবং রেফারেলের মধ্যে সময়ের ব্যবধান কম হওয়া দরকার। তাই অঙ্গনওয়াড়ি কর্মী এবং এএনএম এর মধ্যে যোগাযোগের সময়কাল 2 দিনের বেশি যেন না হয়। আচ্ছা, এই লাস্টের যে লাস্টের যে অর্ডারটা, সেটাতে আমি পরে আসবো। আপনারা শুধু এইটুকু দেখে রাখুন যে আশা কর্মী দিদিকে আপনি ইনভলভ করতে পারেন এই কাজে, এবং এএনএম দিদিকে তো জানিয়ে রাখতেই হবে, কারণ রেফারেলটা আপনি তাদের মাধ্যমে করবেন। আর যদি শিশু আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারে অ্যাভেলেবল না হয়, তাহলে তার বাড়ি গিয়েও তাকে কিন্তু ক্ষুধা টেস্টিংয়ের ব্যাপারটা করতে হবে। যে সমস্ত বাচ্চা -3SD নিচে আসছে, আপনার নর্মাল গ্রোথ চার্টেও যদি কোনো বাচ্চা -3SD নিচে আসে, তাদের মধ্যেও কিন্তু স্যাম থাকার সম্ভাবনা আছে। তাই আপনি নর্মাল গ্রোথ চার্ট ধরেও যে কয়টি -3SD নিচে বাচ্চা আসছে, অর্থাৎ সিভিয়ারলি আন্ডারওয়েট বাচ্চা যারা রয়েছে, তাদেরকেও কিন্তু আপনি ধরে ধরে এই টেস্টটি করাতে পারেন। সবাই স্যামের মধ্যে আসবে না, তবে কিছু বাচ্চা এখান থেকে কিন্তু স্যামের মধ্যে চলে আসবে।
আপনারা লক্ষ্য করবেন কিছু বাচ্চা চলে আসবে। আবার এমনও হতে পারে যে বাচ্চাটি এসইউ নয় কিন্তু স্যাম, তাই আপনি পোষণ ট্র্যাকারটাই যদি ফলো করেন, 100% যদি আপনার পোষণের ওয়েমেন্ট হয়ে থাকে, মেজারমেন্ট হয়ে থাকে, তাহলে আপনি পোষণ থেকেই পেয়ে যাবেন যে কোন বাচ্চা স্যামের মধ্যে আসছে। তাহলে সেখান থেকেই আপনি নির্ধারণ করে ফেলতে পারছেন যে কোন বাচ্চার রেফারেলের দরকার আছে। আর এই মুহূর্তে আমাদের এনআরসিগুলো বিভিন্ন দিকে গড়ে উঠেছে এবং রয়েছেও এনআরসি অর্থাৎ নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার। যে সমস্ত বাচ্চা স্যাম ক্যাটাগরিতে পড়ছে অর্থাৎ সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশড ক্যাটাগরিতে পড়ছে অর্থাৎ অতি অপুষ্টের ক্যাটাগরিতে পড়ছে, তাদের কিন্তু আমরা রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠাবো, রেফার করব, নিজেদের কাছে আর রাখবো না। স্যাম বাচ্চাদের আমরা নিজেদের কাছে রাখবো না, রাখতে পারি না। ইনফ্যাক্ট তাদের জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে, রিহ্যাবিলিটেশন সেন্টার রয়েছে। শুধু আমরা আমাদের প্রচেষ্টার অভাবে, আমাদের ইচ্ছের অভাবে আমরা সেই বাচ্চাগুলোকে বাড়িতে বসিয়ে রাখছি, আমাদের এফোর্টের অভাবে, মা বাবাকে বোঝানোর অক্ষমতার অভাবে আমরা বাচ্চাগুলোকে বাড়িতে বসিয়ে রাখছি, তাদের প্রপার ট্রিটমেন্ট দিচ্ছি না। পেট ব্যথা হলে যেমন ওষুধ খেতে হয়, হার্ট অ্যাটাক হলে যেমন নার্সিংহোমে ভর্তি করতে হয়, তেমনই কিন্তু স্যাম বাচ্চাদের নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টারে রেফার করতে হয়। এটা একটা নির্ধারিত কার্যবিধি যা আমরা ফলো করছি না। তাদের আমরা আরও মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, আমাদের অজান্তেই ঠেলছি, আমাদের অজ্ঞতার কারণেই হয়তো ঠেলছি, কিন্তু আমরা ঠেলে দিচ্ছি। আচ্ছা, এবারে আসবো ক্ষুধা টেস্টিংয়ের জন্য কি খাবার আমরা দিতে পারি শিশুদেরকে। এখানে কি লিখছে দেখুন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পাওয়া বা স্থানীয়ভাবে উপলব্ধ খাদ্যদ্রব্য, ব্র্যাকেটে লেখা আছে গরম রান্না করা খাবার, কাঁচা খাবার নয়, ক্ষুধা পরীক্ষার জন্য ব্যবহার করতে হবে। আমরা কিছু রেডিমেড খাবার আমাদের সেন্টারে পাই, সেইগুলো আমরা ব্যবহার করতে পারি। পরিমাণ আছে, নির্দিষ্ট পরিমাণ, সেই পরিমাণ অনুযায়ী আমাদেরকে দিতে হবে। বা আমরা খিচুড়িও দিতে পারি, একটু বড় বাচ্চা হলে আমরা গরম রান্না করা খিচুড়িও দিতে পারি। কিন্তু কাঁচা খাবার কোনোভাবেই দেওয়া চলবে না। বিস্কিট, মুড়ি, ময়দা জাতীয় খাবার দেবেন না। যেগুলো ক্ষতিকর খাবার, কুরকুরে, চানাচুর, এগুলো দিয়েও কিন্তু ক্ষুধা টেস্ট করবেন না। ক্ষুধা পরীক্ষায় টেস্টিং করা চলবে না। তাই খাবারের ব্যাপারে সচেতন হবেন, হাত ধুয়ে তারপরে খাবার দেবেন, বাসন ধুয়ে তারপরে খাবার দেবেন। কোনো গন্ধ বাসনে যদি লেগে থাকে, বাচ্চা সেই কারণেও কিন্তু খাবে না, এমনটা হতে পারে। হয়তো তার পেটে খিদে আছে, সে খেতে চাইছে, কিন্তু বাসন থেকে গন্ধ বেরোচ্ছে বলে সেই গন্ধটা সে নিতে পারছে না, খেতে পারছে না। খাবার ঠিক মতন টাইম হিসেবে রয়েছে কিনা, এক্সপায়ার্ড হয়ে গেছে কিনা, সেই দিকে লক্ষ্য রাখবেন। রান্না করা সুপরিপক্ক খাবার দেবেন শিশুর ক্ষুধা টেস্টিংয়ের সময়। এবারে আসবো কিভাবে ক্ষুধা পরীক্ষা পরিচালনা করবেন। দেখুন, 1 নম্বরে শান্ত এবং আরামদায়ক জায়গা পরীক্ষা করতে হবে, যেখানে শিশুকে নির্দিষ্ট খাবার খাওয়ানোর জন্য 1 ঘন্টা সময় দিতে হবে। 1 ঘন্টা নির্দিষ্টভাবে ঘড়ি দেখে কিন্তু সময় দিতে হবে শিশুকে খাবারটা খেতে দেওয়ার জন্য। তাড়াহুড়ো করলে চলবে না, শিশুকে খাও 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 করলে চলবে না। শিশুর মন আনন্দে ভরিয়ে রাখতে হবে, শিশুকে খাবারের দিকে মনোনিবিষ্ট করতে সাহায্য করতে হবে। 2 নম্বর, কিভাবে পরীক্ষা করা হবে তা মা বা পরিচর্যাকারীকে বুঝিয়ে দিতে হবে। যিনি করবেন টেস্ট, ন্যাচারালি আপনারাই করবেন গিয়ে দাঁড়িয়ে, তবুও মাকে একবার বুঝিয়ে দেবেন যে আপনি কিসের পর কী করবেন। 3 নম্বরে, মা বা পরিচর্যাকারীকে তাদের হাত ধুয়ে খাওয়াতে বলতে হবে। আমি আগেই বলে দিয়েছি এই কথা। 4 নম্বরে, মা সন্তানকে কোলে নিয়ে আরাম করে বসে নির্দিষ্ট খাবার খাওয়াবেন। মায়ের কাছে যেহেতু শিশু খুব ভালো খায়, তাই মাকে দিয়েই এই খাবারের প্রচেষ্টা করানোটা খুব ভালো। না হলে সময় নষ্ট হবে এবং নির্ধারিত সময় কাউন্ট আপনি করতে পারবেন না। আপনি মাকে আগে বুঝিয়ে দেবেন, মায়ের হাত ধুইয়ে দেবেন, তারপরে আপনি সামনে থাকবেন এবং মাকে যথারকম সহযোগিতা করবেন, আশা দিদিকে সঙ্গে নিয়ে যাবেন এবং মাকে দিয়ে শিশুকে এই খাবারের টেস্টটা করাবেন।
5 নম্বর, এই পরীক্ষার 2 ঘন্টা আগে থেকে শিশুকে কোনো খাবার দেওয়া যাবে না। শিশুকে অন্য কোনো খাবার দিয়ে তার পেট ভরিয়ে রাখা যাবে না। তার পেট ভরা থাকলে ন্যাচারালি খাবার খাওয়ার 2 ঘন্টা পর পর্যন্ত পেট ভর্তি থাকে। শিশুকে খাবার দেওয়ার 2 ঘন্টা পর এই টেস্টটা করতে হবে। 2 ঘন্টা আগে পর্যন্ত বা সেই খাবার দেওয়া থেকে 2 ঘন্টা সময় নিতে হবে এই টেস্টিংটা শুরু করার জন্য। আগের 2 ঘন্টায় তাকে কোনো রকম কোনো খাবার দেওয়া যাবে না বা পেট ভর্তি করে জলও খাইয়ে দেওয়া যাবে না। পরীক্ষায় সাধারণত অল্প সময় লাগে, তবে 1 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। কোনো কোনো শিশু এমন হয় যে সে 5 মিনিটের মধ্যে সব খাবারটা খেয়ে নিল, কিন্তু আবার কোনো শিশু 1 ঘন্টা পর্যন্তও সেটা নিয়ে বসিয়ে রাখতে পারে। তাহলে তাকে 1 ঘন্টার সময় কিন্তু তাকে দিতে হবে। পরীক্ষায় হ্যাঁ, এটা পড়লাম। শিশুদের শরীরের ওজন অনুযায়ী টেস্ট ফিড দিতে পারে 5 কেজির কম হলে। এবার কাকে কতটা খাবার দেওয়া যাবে? দেখুন, শিশুর ওজন যদি 5 কেজির কম হয় তাহলে 15 গ্রাম খাবার অর্থাৎ 3 চা চামচ আপনি সেই খাবারটা দেবেন। 5 থেকে 9.9 কেজির মধ্যে যদি হয় তাহলে 30 গ্রাম অর্থাৎ 6 চা চামচ খাবার আপনারা দিতে পারেন। এরপরে আসছে 10 কেজি বা 10 কেজির ওপরে যদি ওজন হয় তাহলে আপনারা কতটা দেবেন? 45 গ্রাম খাবার দিতে পারেন অর্থাৎ 9 চা চামচ টেস্ট ফিড। তাহলে এখানে আপনারা খাবারের প্রয়োজনটা মোটামুটি বুঝলেন যে কত ওজনের শিশুকে কত গ্রাম টেস্ট ফিড দিয়ে আপনারা বা কত চামচ টেস্ট ফিড দিয়ে আপনারা পরীক্ষাটি করবেন। এরপরে আসছে শিশুকে জোর করে খাওয়ানো যাবে না। শিশুকে ধরে বেঁধে জোর করে খাইয়ে কিন্তু এই টেস্ট করানো যাবে না। শিশু স্বইচ্ছায় খাবে, স্বইচ্ছায় শিশু যতটা খেতে পারবে সেটাই তার টেস্ট ফিডের রেজাল্ট। 1 ঘন্টার মধ্যে শিশু স্বইচ্ছায় যতখানি খাবে সেটাই তার টেস্ট ফিডের রেজাল্ট, তার ওপরেই নির্ভর করবে। খাওয়ানোর সময় শিশুর নিরাপদ পানীয় জল যাতে পায় তা সুনিশ্চিত করতে হবে। শিশুর খাওয়া শেষ হয়ে গেলে শিশু কী পরিমাণ খেলো তার পরিমাপ করতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শিশুকে টেস্ট ফিডের বেশিরভাগ অর্থাৎ শিশুর ওজন অনুযায়ী দেওয়া খাবারের অন্তত 3/4 খাওয়া উচিত। তাহলে টেস্ট ফিডের রেজাল্ট আপনি কিভাবে পাবেন? তার ওজন অনুযায়ী তাকে যে খাবারের পরিমাণটা দিয়েছেন, যত গ্রাম খাবার দিয়েছেন তার 3/4 খাবার শিশুর কিন্তু খেয়ে নেওয়া উচিত, তবেই সে টেস্ট ফিডে পাস করবে, না হলে ফেল। এবং লাস্ট কি রয়েছে? ক্ষুধা পরীক্ষা করার পরে শিশুকে অন্তত 30 মিনিটের জন্য পর্যবেক্ষণে রাখতে হবে, তার মধ্যে শিশুটির কোনো অসুবিধা হচ্ছে কিনা তা নজর রাখার জন্য। দেখতে হবে শিশুটি অতিরিক্ত পরিমাণে পায়খানা করে ফেললো কিনা বা অন্যান্য তার কোনো প্রবলেম হচ্ছে কিনা। সে 1 ঘন্টা ধরে যে জিনিসে শিশু অভ্যস্ত নয় তা যদি তাকে হঠাৎ করে করানো হয় তাহলে তার মধ্যে বিভিন্ন অসুবিধার লক্ষণ দেখা দিতে পারে। সেই ব্যাপারে কিন্তু আপনাদের নজর রাখতে হবে, এমন যেন না হয় যে টেস্ট ফিট করাতে গিয়ে শিশু অসুস্থ হয়ে পড়লো বা কিছু। জোর করে বকে মেরে ধরে শিশুকে খাওয়ানো যাবে না। মজা করে খাওয়াতে পারেন, খেলার জিনিস দেখিয়ে খাওয়াতে পারেন, কিন্তু শিশুর মনোযোগ খাবারের দিকেই রাখতে হবে। শিশুর যেন মনোযোগ অন্যদিকে না চলে যায়, শিশু যেন অশান্ত না হয়ে ওঠে, তাহলেই শিশু কাঁদতে শুরু করে দেবো এবং টেস্ট ফিড হ্যাম্পার হবে। আচ্ছা, এবারে আসি একটি লাস্ট লাইন, একটি পয়েন্ট আমি আপনাদের বলেছিলাম পরে বুঝিয়ে দেবো, সেই পয়েন্টটিতে আমি আসছি। আচ্ছা, এখানে দেখুন বলা হয়েছিল স্যাম শনাক্তকরণ এবং রেফারেলের মধ্যে সময়ের ব্যবধান কম হওয়া দরকার। প্রথমেই জানতে হবে রেফারেলটা কি। রেফারেলটা হচ্ছে আপনি কোনো শিশুকে তার চিকিৎসার জন্য রেফার করছেন, তাই অর্থাৎ আপনি পাঠাচ্ছেন তাকে রেফারেন্স দিয়ে, ICDS এর রেফারেন্স দিয়ে আপনি তাকে চিকিৎসার জন্য পাঠাচ্ছেন সেখানে, তাহলে তার চিকিৎসা পেতে সুবিধে হবে বা তাড়াতাড়ি তার চিকিৎসাটা শুরু হবে।
তো এইখানে আপনি কি বলা হয়েছে যে রেফারেলটা খুব তাড়াতাড়ি করতে হবে। যদি কোনো স্যাম বাচ্চা আপনি ডিটেক্ট করে ফেলেন তাহলে তার রেফারেলটা ঠিকঠাক সময়ে করতে হবে। আপনি আজকে স্যাম বাচ্চা নির্ধারণ করলেন, আজকের থেকে 3 মাস পরে আপনি রেফার করাচ্ছেন, এমনটা যেন না হয়। একদম 2 দিনের মধ্যে তাকে রেফারিংয়ের ব্যবস্থা করতে হবে। এবং এই ব্যাপারে এএনএম দিদি অর্থাৎ যিনি অক্সিলারি নার্স রয়েছেন আমাদের হেলথ সেন্টারগুলোতে, তাদের সাথে যোগাযোগ করেই কিন্তু এই ব্যাপারটা সমাধা করতে হবে। এবারে বলবো, একটু সাধারণ ধারণা দেব যে রিহ্যাবিলিটেশন, নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টারে ঠিক কী হয় এবং কেন আমরা পাঠাই, আর পাঠাতে গেলেই বা কী করতে হবে আমাদের। এবারে আপনাদের বলবো যে পুষ্টি পুনর্বাসন কেন্দ্র বা নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টারে ঠিক কী কী করা হয়। দেখুন, এখানেই রয়েছে যে প্রথমেই রয়েছে চিকিৎসা ও রোগীর ব্যবস্থাপনা, অর্থাৎ সেখানে ভর্তি থাকার একটা ব্যবস্থা রয়েছে যে যারা সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশ তাদের সেই বাচ্চারা এবং তাদের পরিবারে তার বিশেষত তার মা সেখানে যাতে ভর্তি থেকে ব্যবস্থা গ্রহণ করতে পারে, সুবিধা গ্রহণ করতে পারেন, সেই ব্যবস্থা রয়েছে। তার পরিবারের সদস্যদের পুষ্টি শিক্ষা, সেখানে ভর্তি থাকার পর তার মাকে বা তার কেয়ার গিভারকে বা তার পরিবারের লোকজনকে কিভাবে শিশুর পুষ্টি নির্ধারণ করতে হয়, কিভাবে শিশুকে কম খরচে পুষ্টি দেওয়া যেতে পারে, সেই সমস্ত শিক্ষা প্রদান করা হয়। এবং পাশাপাশি সেইভাবেই সেখানে পরিচর্যা করা হয়, খাবার দেওয়া হয়, খাবার রান্না করার পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়, হাত ধুয়ে খাবার খাওয়ানোর অভ্যেস করানো হয়। অন্যান্য পরামর্শ পরিষেবা যেমন পরিবার পরিকল্পনা, উন্নত স্বাস্থ্যবিধি অনুশীলন, মনোসামাজিক যত্ন এবং উন্নয়ন, এসব বিষয়েও কিন্তু তাদের শিক্ষাদান করা হয়। আমরা জানি যে আমাদের সমাজে 18 বছরের নিচে যে সমস্ত মেয়েরা মা হয়ে যায় তাদের শিশুরা কিন্তু স্বাভাবিকভাবেই পুষ্টিহীনতায় ভোগে। তো সেই ব্যাপারেও তাদের সচেতনতা তৈরি করা তাদের মধ্যে, এবং প্রচুর বাচ্চা নিলে সেখানেও একটা পুষ্টি ব্যালেন্স সেখানটায় কাজ করে না। এই সমস্ত ব্যাপারেও তাদেরকে মানসিকভাবে উন্নত করা, তাদের পরিবারের মানুষকে শিক্ষাদান করাও কিন্তু রিহ্যাবিলিটেশন সেন্টারে হয়ে থাকে। কম খরচে প্রস্তুতির উপর প্রাথমিক পরিচর্যাকারীদের সক্ষমতা বৃদ্ধি, কিভাবে কম খরচে লো কস্ট ডায়েট রান্না করবে সেই বিষয়েও তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। স্থানীয়ভাবে উপলব্ধ খাদ্য উপাদান থেকে পুষ্টিকর খাদ্য, মায়েদের খাওয়ানোর অভ্যেস এবং সময় ব্যবস্থাপনা গড়ে তোলা, সময়ের মধ্যে খাবারের একটা অভ্যাস তৈরি করা, রান্নাঘরে বাগান তৈরির জ্ঞান প্রধানিত, অর্থাৎ আমাদের বাড়িতেই আমরা ছোট ছোট কিচেন গার্ডেন তৈরি করে কিভাবে পুষ্টিকর খাবার লাগিয়ে সেই খাবার আমরা শিশুদের জন্য তৈরি করে দিতে পারি, শিশুকে পুষ্টিকর খাবার প্রদান করতে পারি, তার শিক্ষাও দেওয়া হয়। এবং এর সাথে আরও মা যতদিন এখানে থাকবেন একটা পরিমাণ তাদের খরচ গভর্নমেন্ট থেকে ব্যয় করা হয়, এবং ফলো আপ পরিষেবাও করা হয়। এই যে বাচ্চা এখান থেকে সুস্থ হয়ে ওজন বাড়িয়ে চলে গেল, শুধু সেটুকুই নয়, তার পরবর্তীতেও সে সেখানে কিভাবে রয়েছে, তার কোনো কমিউনিটি থেকে তাকে কোনো সাহায্য দেওয়া হচ্ছে কি না, যদি গভর্নমেন্টের ঘর থেকে কোনো রকম সাহায্যের ব্যাপার থাকে বা প্রয়োজন থাকে, সেই সব দিকও কিন্তু দেওয়া হয়। রেশনের গভর্নমেন্ট যে রেশন প্রদান করা হয় সেসব ক্ষেত্রেও বিভিন্ন রকম তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে এই পুষ্টি পুনর্বাসন কেন্দ্র থেকে ফিরে যাওয়ার পরে। দরকার পড়লে পুনরায় তাকে পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে ফিরিয়ে আনা হয় এবং তাকে পুনরায় প্রশিক্ষণ দেওয়া হয় এবং তার পরিচর্যা করা হয়। তো আমাদের যে অর্ডারটি এসেছে, যে অর্ডারটি আমি শেয়ার করেছি আপনাদের সাথে, ইনফ্যাক্ট দিদিরাই শেয়ার করেছিলেন আমার সাথে, বলেছিলেন ম্যাডাম এটার উপরে প্লিজ একটু ডিটেলে বলে দিন। আমি কথা দিয়েছিলাম বলে দেব, আমি এই জন্যই ভিডিওটি করলাম। ভালো থাকবেন সকলে, ভালো মতন কাজ করুন। আপনাদের অনারিয়ামের টাকা খুব শীঘ্রই ঢুকে যাবে। এখন তো কোনো টাকাই সেইভাবে পড়ে থাকছে না, আর সব টাকাই মোটামুটি আপনারা টাইমে পেয়ে যাচ্ছেন, তাই আমি আলাদা করে কারো প্রশ্নের উত্তর দিইনি।
আমি ইউটিউবেই উত্তরগুলো দেবো বলেই আমি আর আলাদা করে আপনাদের আনসারে সেখানে আমি লিখিনি, কিন্তু পড়েছি, আমি প্রত্যেকের প্রশ্ন আমি পড়েছি এবং এই ভিডিওতে সেটা বলে দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবেন।